আমি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন। আমি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন। আমি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন। দর্শক কি বলবেন? আজকে সিঙ্গুরে এই সব বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পেছনে বসে কাশেম সিদ্দিকী সহ অন্যরা ফিক ফিক করে হাসছেন। প্রধানমন্ত্রীর ওয়াইফের টাইটেল জিজ্ঞেস করেছেন মুখ্যমন্ত্রী, আবার বলেছেন যদি স্বীকার করে থাকেন, যদি স্বীকার করে থাকেন। এটা কি? এটা কি প্রশ্ন, কি কথা, কি ইঙ্গিত? এবং পেছনে বসে থাকার লোকজন সব হাসছেন। কি হয়েছে এটা? হ্যাঁ, দেশের একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয়ে যেভাবে প্রশ্ন ছুড়েছেন, এ তো কুৎসিত আক্রমণ। এটা কি করতে পারেন? হ্যাঁ দর্শক, বলবেন আপনারা যে যেভাবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন মঞ্চে দাঁড়িয়ে, নিচে সব বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়ে ওই সরকারি প্রকল্প দেওয়ার নাম করে সব আনা হয়েছিল, স্কুলের সব দেখছিলাম। তো তাদের সামনে দেশের প্রধানমন্ত্রীর ওয়াইফ বলছেন পদবী কি, তারপরে বলছেন যদি স্বীকার করেন। মানে কত খারাপ ইঙ্গিত, মানে বুঝতে পারছেন কিভাবে উনি বলতে চেয়েছেন ওইসব ছেলে মেয়েদের সামনে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে, যদি স্বীকার করে থাকেন। কি হয়েছে এটা দর্শক? আচ্ছা, এবার যদি কেউ দীপক ঘোষের বই নিয়ে প্রশ্ন তোলেন, তখন কি হবে? তখন কি হবে? দীপক ঘোষ তো বই লিখে গেছেন, যে বই দেখে অনেকে অনেক কিছু বলেছেন, বই অনেকে পড়েছেন না, অনেক তথ্য জানতে পেরেছেন, সেখান থেকে বলেছেন। তো সেটা নিয়েই তো দেখলাম কত কী সব বলা। সেই বই নাকি এখন পড়াও চলবে না, কাউকে দেওয়াও চলবে না, সার্কুলেট করা চলবে না, তার পিডিএফ যে কপি সেগুলো কাউকে শেয়ার করা চলবে না, খবরও করা চলবে না, করলেই নাকি সব কেস। অনেক সব বিধিনিষেধ আনা হয়েছে, কোর্টেও যাওয়া হয়েছে। তো সেখানে নাকি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ব্যাপার নিয়ে সব নাকি লেখা। তো মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো বই, প্রকাশিত বই, সে বই পড়া চলবে না, কাউকে দেওয়া চলবে না, বিক্রি করা চলবে না, খবর করা চলবে না, সব নিষেধ, সব নিষেধ। আর সেখানে একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে এই রকম কুৎসিত ইঙ্গিত করছেন, সেটাকে কি করে অ্যালাউ করা যায় দর্শক? কি করে অ্যালাউ করা যায়? বলবেন আপনারা যা বলার। যেভাবে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আজকে ইঙ্গিত করলেন, এটা কি খুব শালীন মনে হয়েছে? এটাকে শালীন মনে হচ্ছে দর্শক? ছি 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 ছি, একজন মহিলা, নিজে একজন মহিলা, আর মানে এই ধরনের প্রশ্ন তুলছেন, এই ধরনের প্রশ্ন তুলছেন ব্যক্তিগত বিষয় নিয়ে। আপনি তো সবই জানেন, তো আপনি তো সবই জানেন, গোটা দেশের সবার তো খবর রাখেন। তো মঞ্চে দাঁড়িয়ে আবার এইসব বলার কি প্রয়োজন রয়েছে? আপনি তো সবই তো জানেন, বলে দিন না যা জানেন, যা জানেন বলে দিন। তো এইরকম ইঙ্গিত কেন করছেন সব ছেলে মেয়েদের সামনে, বাচ্চাদের সামনে? কি বলতে চাইছেন আপনি? তাই তো বলছি, যদি এক্ষুনি পাল্টা প্রশ্ন তোলা হয় আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে, তখন কি হবে? তখন নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলবেন, আর আপনার সব লোকজনেরা থানায় থানায় কেস ঠুকবেন। কেন এই কথা বলা হলো, কেন এই কথা বলা হলো? একটু ভেবে দেখবেন যে কথাগুলো বলছি, যদি এই ধরনের পাল্টা আক্রমণ আমার বিষয়ে আসে তখন কেমন লাগবে, একটু ভেবে দেখবেন। দর্শক, আজকে তো উনি সিঙ্গুরে গেছেন, আমরা তো অনেক কিছু ভেবেছিলাম
যে নরেন্দ্র মোদী এসেছিলেন, তিনি শিল্পের ব্যাপারে সেই অর্থে কিছু বলে যাননি, শুধু এটুকু বলে গেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিকঠাক হয়ে গেলে অনেক বিনিয়োগ আসবে, কিন্তু স্পেসিফিক সিঙ্গুরে কি হবে না হবে এটা বলে যাননি। তো সেটা নিয়ে অনেক মানুষের অনেক হতাশাও সামনে এসছিল যে আমরা ভেবেছিলাম যে মোদি আসছেন, টাটার ওই জমিতে সভা করছেন, কিছু একটা বলবেন শিল্পের বিষয়ে, তো সেটা বললেন না। যদিও বিজেপির তরফ থেকে অন্য ব্যাখ্যা আছে যে উনি ইঙ্গিতে সবটা পরিষ্কার করে দিয়েছেন যে আইন শৃঙ্খলা ঠিকঠাক হয়ে গেলে, মানে পরিবর্তন হয়ে গেলে এখানে প্রচুর বিনিয়োগ আসবে, যতদিন না সেটা হচ্ছে কোনো বিনিয়োগই আসবে না। তার মধ্যে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যখন উনি ওই কথাটা বলেছেন, তার মানে সিঙ্গুরেও শিল্প হবে সেটাকে ইঙ্গিত করেছেন। এটা দেখছি বিজেপির তরফ থেকে কেউ কেউ বলছেন, এবং বিজেপির যারা আছেন শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার, তারা তো পরিষ্কার প্রকাশ্যে বলছেন ক্ষমতায় আমরা এলে আমরা টাটাকে ফিরিয়ে আনবো, ওনারা বলছেন। কিন্তু মোদিজি পরিষ্কার করে কিছু বলে যাননি, সেটা নিয়ে অনেকে হা হুতাশ করেছেন, বা টিএমসির লোকেরাও অনেকে বলেছেন কই শিল্পের কথা কোথায় বলে গেলেন। তো এইসবের পরে যখন শুনলাম যে মমতা ব্যানার্জি সিঙ্গুরে আসছেন, এবং দেখছিলাম মিডিয়াতে সব খবর হচ্ছিল যে বড় ঘোষণা করবেন, করতে পারেন মমতা ব্যানার্জি সিঙ্গুরে, মোদি বলে যাননি, দিদি এসে ঘোষণা করবেন, সেটা কোথায়? আমি তো দর্শক আজকে পুরো প্রোগ্রামটা শুনেছি, ওই সেই ফ্রেট করিডোর আর সেই কোথায় শিল্প আছে দেখতে পাই না, উনি বলেন এই এত একরে এই তত একরে ওই বলে টলে, সেই মানে গতানুগতিক যে কথাগুলো বলে থাকেন অন্যান্য সময়, ওই একই কথা বলে গেলেন। স্পেশাল হেডলাইন হওয়ার মতো কোনো খবর, নতুন করে এখানে শিল্পায়ন ইত্যাদি আমরা কিন্তু কিছু শুনিনি। উনি এটা বলে গেছেন যাদের জমি নিয়ে এ হয়েছিল তাদেরকে আমরা রেশন দিই, চাল দিই, ডাল দিই, এইসব বলে ওই দান খয়রাতির ব্যবস্থা বলে দিয়ে চলে গেছেন। ফলে যারা ভাবছিলেন যে দিদি এসে শিল্পের ব্যাপারে বিরাট কিছু বলবেন, আমার মনে হয় তারাও আজকে ভীষণ হতাশ হয়েছেন, কারণ দিদিও কিচ্ছু বলে যাননি। ওই গতানুগতিক যেগুলো অন্য জায়গায় বলে গিয়ে থাকেন সেগুলি বলেছেন, বাকি সব ঢপের কথা, চপের কথা। এখানে দাঁড়িয়ে সেই ঘাটাল মাস্টার প্ল্যান তার আবার শিলান্যাস করেছেন, ফের ভোট এসেছে তো ফের ঝুলি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন দেবকে দিয়ে করিয়েছেন। দেবও ছিলেন আজকে এই মঞ্চে, জানি না দেবকে আনার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা, বাচ্চাদের ভিড় যাতে হয়, কারণ ওনাকে দেখে তো মানুষ এখন ভিড় জমান না। এবং শুনেছেন একটা কল রেকর্ড সামনে এসছে, যারা সেলফ হেল্প গ্রুপের যারা, তাদেরকে কীরকম শাসানো হয়েছিল, আজকে ওখানে যেতে হবে, নাহলে কিন্তু ভিডিও মুশকিল করতে পারে, একটা কল রেকর্ড সামনে এসছে। তো যাই হোক, এইসব হয়েছে বিরাট কিছু, মানে শিল্পের ব্যাপার সিঙ্গুরে যেটা মনে করা হচ্ছিল যে মোদি কিছু বলে যাননি স্পেসিফিক, দিদি এসে বিরাট কিছু করবেন, দেখলাম কিছুই না, ভোকারটা কিছুই হয়নি। ওখানে গিয়ে দর্শক আর একটা কথা, কথা বলেছেন, 3 দিন পরে মুখ খুললেন কার্যত বলা যায়। আনন্দপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেটা নিয়ে উনি কিন্তু আজকে এই মঞ্চে এসে মুখ খুললেন। ওখানে তো যাননি, এখানে এসে মুখ খুলেছেন। তো মুখ খুলে উনি কি করবেন, ওনার মানবিক অ্যাঙ্গেলে চাকরি বাকরি কী দেবেন সেটা বলেছেন। দর্শক একটু শুনবেন, উনি আনন্দপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই বিষয়ে কী সব সাহায্য এবং চাকরির ব্যাপারটা শুনবেন, কি চাকরি দেবেন বলেছেন, দেখুন। প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ওয়াও মোমোও দিচ্ছে, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। ওনারা এতটাই মানবিক যে পরিবারকে একটা করে সিভিকের চাকরি দেবেন, সিভিক ভলান্টিয়ার। আর এই 10 লক্ষটা কে দিচ্ছেন সেটাই তো, মানে কে দিচ্ছে সেটাই তো বুঝতে পারলাম না। সরকার দিচ্ছে না ওয়াও মোমো দিচ্ছে না ডেকোরেটর দিচ্ছে, সেটা তো মানে উনি তো ওনাদের কথাই বললেন, তাহলে টাকাটা কারা দিচ্ছে? আর উনি তাহলে কি করবেন ওই সিভিক ভলান্টিয়ারের চাকরিটা? সিভিক ভলান্টিয়ার এটা মানবিক দিক। সিভিক ভলান্টিয়ারে যারা চাকরি করেন, এখন আমি যেটা শুনি, মানে সিভিক ভলান্টিয়ারই বলে থাকেন এই যেন গলার কাঁটা হয়ে গেছে, না পারছি ফেলতে, না পারছি গিলতে। মানে গিলতে পারছে না বলতে ওই টাকায় সংসার চলছে না, সমস্যা হচ্ছে। দেখুন, সব সিভিক ভলান্টিয়ার তো আর চোর না, কিছু ভালো মানুষও তো আছেন তো নাকি? কিছু লোক হয়তো হাত পাতেন, সেটা অন্য বিষয়, কিন্তু সবাই তো ওটা না, ওটা দিয়ে তো সবাইকে এক করে দিলে তো চলবে না। তো বলেন, আমার সঙ্গে অনেকেরই যোগাযোগ আছে, তারা বলেন যে এই টাকায় সংসার চলে না, 9,000 না কত, তার আবার কেটে নেয় পয়সা, তাহলে এটা সংসার চলে না, ফলে গিলতে পারছি না, আবার ফেলতেও পারছি না। যদি হয় ভালো কিছু চাকরি হয়, একটা আশা, বা আর কি করব, ফলে আমরা এটাতে ঢুকে পড়েছি, না অন্য কোনো কিছু করতে পারছি, এটাই কিছু যদি আগামী দিনে ভবিষ্যৎ দাঁড়ায় সেই ভাবনায় থাকছে, আবার চলছেও না।
তো উনি সেই রকম একটা সিভিক ভলেন্টিয়ার চাকরি দেবেন বলেছেন। এটা নাকি ওনার মানবিক দিক, এটা নাকি ওনার মানবিক দিক। আর অন্য রাজ্যে কিছু একটা ঘটে যাক না, দেখতেন কত চিৎকার, কত চেঁচামেচি, কত দাবি, কত দাবি। আর উনি একবারও গেলেন না ওখানে, একবারও গেলেন না। উনি দিল্লি ছুটছেন, এখানে সেখানে ছুটছেন, পাশে আনন্দপুর, একবারও গেলেন না ওখানে। উনি ববিকে পাঠিয়েছেন। এই তো ওনার মানবিক রূপ, মানবিক দিক। এসআইআরে কে কোথায় অন্য কারণে মারা যাচ্ছেন সেটাকে নিয়ে উনি চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, পাশে থাকার বার্তা কত কি, কত কত অফার। আর রাজ্যের একটা জায়গায় ওইভাবে পুড়িয়ে মারা হলো কার্যত একটা বেহাল পরিকাঠামোর মাধ্যমে। উনি গেলেন না, কোনো উচ্চবাচ্য নেই। আজকে হঠাৎ করে যেহেতু অনেক লোক বলছেন না যে কোথায় মুখ্যমন্ত্রীর মুখে কি এঁটে গেল নাকি, উনি মহারাষ্ট্রে কিছু ঘটনা ঘটছে এখান থেকে শোক প্রকাশ করছেন, আর আনন্দপুরে এই ঘটনা ঘটলো সেখানে কিছু বলছেন না কেন? তারপর দেখলাম এক লাইন দেখলেন তো, কয়েক সেকেন্ডের একটা মন্তব্য করলেন, সেখানে আবার মানবিক রূপ দেখাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার চাকরির অফারটা দিয়ে। ভাবুন দর্শক, জানি না মানে কীভাবে নেবেন মানুষজন। তবে আজকে উনি আবার ওনার জেল যাত্রা নিয়ে একটা মন্তব্য করেছেন, ওনার জেল যাত্রা নিয়ে। সাহস বিরাট, ওনার কেউ কিছু করতে পারবেন না, ঘেঁচু করবে সেটাও বলছেন। তো দেখুন ওনার জেল যাত্রা নিয়ে, উনি জেলে গেলে মা বোনেরা কী করবেন সেটা নিয়ে ওনার আশা দেখুন। আর আমাকে তোমরা ঘেঁচু করবে, আমাকে তোমরা ঘেঁচু করবে। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো, নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে। এটা বলেছেন, এটা ঠিক। আপনি জেলে গেলে নাড়ু তৈরি হবে, আর ঝাড়ুও তৈরি হবে, ঠিকই হবে। নাড়ু হবে আনন্দে, খাওয়া দাওয়া হবে নাড়ু। আর ঝাড়ুটা আপনি জেলে গেলে ঝাড়ুটা তৈরি করে কি করবেন মা বোনেরা? আপনি তো জেলে, তো ঝাড়ুটা তৈরি করে কি করবেন? আপনি জেলে গেলেন মানে তো খেল খতম হয়ে গেল। তো যে ঝাড়ুটা, সেই ঝাড়ুটা কাকে মারবেন মা বোনেরা? মা বোনেরা সেই ঝাড়ুটা মারবেন কাদের জানেন? যারা আপনার হয়ে এখনও এসব দালালি করছেন, তারা যখন আপনি জেলবন্দি হয়ে যাওয়ার পরেও যখন দালালি করতে যাবেন, কিছু বলতে যাবেন, তাদেরকে ঝাড়ু দিয়ে পেটা করবেন, ঝাড়ু পেটা করবেন। নাড়ু তৈরি হবে মিষ্টিমুখ করার জন্য, যে বাহ, একজন আপদকে জেলবন্দি করা গেছে। অনেক দিন ধরে অনেক স্বপ্ন আমরা দেখছিলাম, হচ্ছিল না, যে আপনি জেলে গেছেন, আপদ গেল, রাজ্যটা বাঁচবে, খুশিতে নাড়ু খাবেন। আর ঝাড়ু হাতে থাকবে, তারপরেও যারা ফকর দালালি করতে আসবেন আপনার হয়ে, তাদেরকে ঝাঁটা পেটা করে বাড়ি থেকে বের করার জন্য সেই ঝাড়ুটা তৈরি হবে, বা ঝাড়ুটা সেই জন্য তৈরি হবে। দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।